হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ক্লাসের সম্বন্ধে আলোচনা করব সেটা ক্লাস 6 এর চ্যাপ্টার 11 এর ঘনবস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। এবার চ্যাপ্টার 11 এর ঘনবস্তু বলতে আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় আসে, ঘনবস্তু অর্থাৎ যার মাত্রা হবে তিনটি, অর্থাৎ ত্রিমাত্রিক একটা শেপ থাকবে। যার ত্রিমাত্রিক বলতে যার তিনটে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সম্পূর্ণই থাকবে। আমরা যদি ছবির দিকে খেয়াল করি, দেখো এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ এবং এটা হচ্ছে তার উচ্চতা। অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই থাকবে, তাকে বলা হয় মানে ঘনবস্তুর মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে, এবং যে কিছুটা স্থান দখল করে থাকে। এক কথায় ত্রিমাত্রিক যেগুলো শেপ হয়, অর্থাৎ আমরা যেটা খুব ভাবে পরিচিত, মানে যে কথাটার সাথে আমরা খুব পরিচিত, সেটা হচ্ছে 3D শেপ। আমরা খুবই বলে থাকি 3D শেপ। 3D মানে 3 ডাইমেনশন, অর্থাৎ তিনটে যার মাত্রা থাকবে। এরকম যদি উদাহরণের দিকে আসি, আমাদের চারপাশে প্রচুর বস্তু রয়েছে যেগুলো আমাদের সেই সমস্ত ঘনবস্তুর মধ্যে পড়েছে বা আছে। যেমন আমি এখানে কিছু ছবি এঁকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে আয়ত ঘনক, ঠিক আছে, আয়ত ঘনক, অর্থাৎ যার শেপ হচ্ছে ইট। যদি আমরা বাস্তব উদাহরণ দেখতে চাই তাহলে ইট পাবো, জ্যামিতি বক্স পেতে পারি, এই ধরনের কিছু উদাহরণ পাওয়া যায়। তারপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে ঘনক। ঘনক মানে লুডুর ছক্কা, যার সবগুলো দিক, সবগুলো বাহু, সবগুলো সাইড, সবগুলো তল সবকিছু সমান হবে, তাকে বলা হয় ঘনক। যদি বাস্তব উদাহরণ চাই তাহলে লুডুর ছক্কা পেতে পারি বা রুবিক কিউব পেতে পারি। অর্থাৎ রুবিক কিউব বলতে এক ধরনের কিউব মেলায় কিনতে পাওয়া যায় বা দোকানেও কিনতে পাওয়া যায়, যে রং বেরঙের কিউব থেকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হয়, সেগুলোকে বলা হয় রুবিক কিউব। সেটা হচ্ছে এর একটা বাস্তব উদাহরণ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এগুলো থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার প্রথমত আমরা যে ধরনের কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমরা অলরেডি করে এসেছি, করেছি, 5এও করেছি, 6এও আবার করতে হবে। হ্যাঁ, তার সাথে এবার কিছু নতুন জিনিস জানতে হবে, যেগুলো অলরেডি তোমরা কিছুটা জেনে এসেছো। যেমন এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, যে একটি আয়তঘনকের কটি শীর্ষবিন্দু, কটি তল, কটি ধার। আমরা সবাই জানি আয়তঘনকের বা ঘনকের দুটোরই ক্ষেত্রে কটা শীর্ষবিন্দু থাকে, 8টা শীর্ষবিন্দু। কোথায় সে 8টা শীর্ষবিন্দু? এই একটা, দুটো, তিনটে, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা। এই হলো আমার 8টা শীর্ষবিন্দু। আমরা এগুলো জানি। একই রকম ভাবে ঘনকের ক্ষেত্রেও তাই 8টা শীর্ষবিন্দু রয়েছে। এবং আমি যদি এবারে আসি ধার সংখ্যা বা সাইড কতগুলো রয়েছে, তাহলে দেখো 8টা শীর্ষবিন্দু পেলাম, আমি ধার সংখ্যা পাবো 12টা। কি করে 12টা ধার সংখ্যা পাচ্ছি দেখো ভালো করে। হ্যাঁ, এই একটা, দুটো, তিনটে, এই গেল চারটা হলো। এবার যখনই আমার এখান থেকে 4টা হলো, একই রকম ভাবে সামনের দিকেও 4টা রয়েছে, 5, 6, 7, 8, 8টা হলো। এবার এই যে 9, 10, 11, 12, তাহলে আমার কটা ধার পাচ্ছি? আমি 12টা ধার পাচ্ছি। একই রকম ভাবে যখন আমি ঘনকের ক্ষেত্রে যাব, ঘনকের ক্ষেত্রেও তাই, 8টা শীর্ষবিন্দু এবং 12টা ধার। এবার প্রশ্ন হচ্ছে কটা তল? যে কোন আয়ত ঘনকের হোক বা ঘনকের হোক, তল সংখ্যা সবসময়ের জন্য 6টা হয়। বক্স শেপের যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোর তল সংখ্যা 6টা হয়। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আয়ত ঘনক বা ঘনক গঠন করার জন্য ন্যূনতম কমপক্ষে কটি তলের প্রয়োজন? সেক্ষেত্রে আসে কমপক্ষে 6টি তলের প্রয়োজন। দেখো নিচের দিকে আমি একটা ছবি এঁকে রেখেছি, যেখানে তোমাদের অলরেডি তলগুলোকে আলাদা আলাদা করে রাখা আছে। এরকম ছবি তোমাদেরকে দিতে পারে বা অন্য ধরনের ছবি দিয়ে বলতে পারে এখান থেকে ঘনক তৈরি করা কি সম্ভব। আমাকে দেখতে হবে এখানে সবার আগে যেখানে দেখতে হয় সেটা হচ্ছে আমার এখানে তল কটা আছে, 6টা তল আছে কিনা। গুনে দেখো এখানে 6টা তল আছে, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা তল আমাদের এখানে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে ঘনক তৈরি করতে পারবো কিনা। ঠিক আছে, যে আমি অবশ্যই ঘনক তৈরি করতে পারবো। দেখো এটা, 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 এই 4টে যদি মুড়িয়ে দিই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কি হবে, আমার চারদিকে 4টা শেপ পেয়ে যাবো। এবং এটা চলে যাবে উপর দিকে এবং এটা চলে যাবে নিচের দিকে, অর্থাৎ এরকম একটা শেপ আমার কিন্তু চলে আসবে। ইংলিশে যদি বলি, ইংলিশে আয়তঘনকের নাম কিউবয়েড, এটার নাম ঘনকের নাম কিউব। কি বললাম আমি? ইংলিশে আয়তঘনকের নাম কিউবয়েড এবং ঘনকের নাম কিউব। এবার দেখো নিচে আরো কিছু শেপ রয়েছে। এটা, এই যে শেপটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় প্রিজম। কি বলা হয়? প্রিজম। ইংলিশেও নাম প্রিজম। এই প্রিজম
বিভিন্ন শেপের হতে পারে। এখানে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ত্রিভুজাকৃতি প্রিজম। দেখো তলটা ত্রিভুজের মতো, তলটা ত্রিভুজের মতো, এই যে এটা আর এটা, এই দুটো তল ত্রিভুজের মতো, তাই জন্য এটাকে বলা হয় ত্রিভুজাকৃতি প্রিজম। যদি এই দুটো তল চতুর্ভুজের মতন হতো তাহলে চতুর্ভুজাকৃতি হতো, যদি পঞ্চভুজাকার হতো, 5টা বাহু থাকতো তাহলে পঞ্চভুজাকার হতো, যদি ষড়ভুজাকার হতো তাহলে যদি 6টা বাহু থাকতো তাহলে ষড়ভুজাকার হতো। এবার প্রিজমের ক্ষেত্রে আমি আসছি, প্রিজমের ক্ষেত্রে কি কি জিনিস হতে পারে। দেখো প্রিজমের যদি আমি বলি শীর্ষবিন্দুর সংখ্যা কটি, তোমরা গুণে এখান থেকে বলতে পারবে শীর্ষবিন্দুর সংখ্যা কটি। দেখো শীর্ষবিন্দু কটা, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, ব্যাস এই 6টাই তো আমার শীর্ষবিন্দু হচ্ছে, আর তো কোন রকম শীর্ষবিন্দু আমি এখানে পাচ্ছি না। তাহলে প্রিজমের ক্ষেত্রে শীর্ষবিন্দু কটা হয়, 6টা হয়। এটা মনে রাখার উপায় হচ্ছে কি আকৃতির প্রিজম হয় সেটাকে জানতে হবে। এটা কি আকৃতির প্রিজম, ত্রিভুজাকৃতির প্রিজম। অর্থাৎ ত্রিভুজাকৃতির প্রিজম, একটা ত্রিভুজের কটা শীর্ষবিন্দু থাকে, দুটো শীর্ষবিন্দুতে, সরি 3টে শীর্ষবিন্দু থাকে, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থাকে। এখানে ত্রিভুজাকৃতি কটা আছে, দুটো আছে, তাহলে অবশ্যই শীর্ষবিন্দুকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 6। তাই জন্য দেখো 6টা এখানে শীর্ষবিন্দু রয়েছে। যেহেতু আমার ভূমিটা ত্রিভুজাকার, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, তাই এক্ষেত্রে কি হয়ে যাবে, ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে ইন্টু 2 অর্থাৎ 6টা শীর্ষবিন্দু। যদি এটা চতুর্ভুজাকার হতো তাহলে কি হতো, চতুর্ভুজাকারে 4টে শীর্ষবিন্দু থাকে, তার সাথে ইন্টু 2 অর্থাৎ চতুর্ভুজাকার প্রিজমের 8টি শীর্ষবিন্দু হবে। পঞ্চভুজাকার হলে 10টি শীর্ষবিন্দু হবে, ষড়ভুজাকার হলে 12টি শীর্ষবিন্দু হবে। অর্থাৎ যত ভুজাকার তার ইন্টু 2 করতে হয়, তাহলে প্রিজমের ক্ষেত্রে আমি শীর্ষবিন্দুটা পেয়ে যাবো। এবারে আমি আসছি এর তল সংখ্যা। তল সংখ্যা দেখলে দেখো এই উপরে একটা তল সংখ্যা, নিচে একটা তল, দুটো তল, এই বরাবর একটা তল রয়েছে 3টে, এই বরাবর একটা 4টা, এবং সবার পেছন দিকে একটা রয়েছে, তাহলে কটা হলো, টোটাল 5টা তল হলো। আবারও কি করে বলছি, দেখো 1 2, পেছনে একটা, 3, নিচে একটা, উপরে একটা, অর্থাৎ 5টা তল হলো। এটাও করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে ত্রিভুজাকার বলেছি মানে 3টে বাহু যোগ 2, সেটা হচ্ছে তল সংখ্যা। যদি যোগ 2 করি তাহলে তল সংখ্যা পাবো, যদি ইন্টু 2 করি তাহলে আমি সেটা ক্ষেত্রে আমি শীর্ষবিন্দু পাবো। এবারে আসছি আমি এর ধার সংখ্যা কত বা বাহুর সংখ্যা কত। প্রিজমের ক্ষেত্রে ধার সংখ্যা বা বাহুর সংখ্যা, দেখো ত্রিভুজাকার মানে ওপরে তো আমার 3টে বাহু রয়েছে, একই রকম ভাবে নিচেও 3টে বাহু রয়েছে, তাহলে 3 3 6। এবার এই একটা, দুটো, 3টে, আরো 3টে, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 9টা। তাহলে ধার সংখ্যা বা বাহুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 9। অর্থাৎ এখান থেকে আমি পরিষ্কার একটা জিনিস বলতে পারি, যেহেতু ত্রিভুজাকার বলেছে 3টে বাহু ইন্টু 3, তার মানে ধার সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, ইন্টু 3 করতে হয়। আমি আবারও প্রথম থেকে বলছি, শীর্ষবিন্দু বের করার জন্য যে ভুজাকার বলবে তার সাথে ইন্টু 2, বা ধার সংখ্যা বের করার জন্য যে ভুজাকার বলবে তার সাথে ইন্টু 3, এবং যদি বলে আমার কটা তল রয়েছে তার জন্য যত ভুজাকার বলবে তার সাথে যোগ 2। তাহলে প্রথমে শীর্ষবিন্দুর জন্য ইন্টু 2, কতগুলো ধার রয়েছে তার জন্য ইন্টু 3, এবং কতগুলো তল রয়েছে তার জন্য যোগ 2। এটা প্রিজমের ক্ষেত্রে। এবারে আমি প্রিজম, এটা ষড়ভুজাকার প্রিজম হতে পারে, প্রিজম বিভিন্ন রকম হতে পারে, সেটা আমি বলে দিলাম। এবারে আমি আসছি পিরামিড। দেখো পিরামিড মানে হচ্ছে, পিরামিড আমরা সবাই দেখেছি কম বেশি, যার নিচটা যে শেপেরই হোক ওপরটা গিয়ে কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। নিচটা যেরকম শেপের খুশি হতে পারে, ত্রিভুজাকৃতি পিরামিড হতে পারে, চতুর্ভুজাকৃতি পিরামিড হতে পারে, ইভেন ষড়ভুজাকার, পঞ্চভুজাকার, বিভিন্ন রকমের পিরামিড হতে পারে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যেরকমই পিরামিড হোক যার সমস্ত ওপরে শীর্ষবিন্দু মানে অ্যাটলিস্ট সমস্ত বাহু থেকে যে রেখাগুলো উঠবে সেগুলো গিয়ে কিন্তু একটা ওপরে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। এটাই হচ্ছে পিরামিডের মেন বৈশিষ্ট্য। এবার তাহলে পিরামিডের ক্ষেত্রে আসি যে পিরামিডের কটা শীর্ষবিন্দু। তুমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, ছবিটার মধ্যে আমি যে ছবিটা এঁকেছি সেটা পঞ্চভুজাকার পিরামিড, অর্থাৎ 5টা বাহু রয়েছে। দেখো 1 2 3 4 5, অর্থাৎ 5টা বাহু আমার এখানে আছে। এবার 5টা বাহু থাকা মানে শীর্ষবিন্দু দেখো তুমি নিচের শীর্ষবিন্দু দেখো কটা রয়েছে, নিচের শীর্ষবিন্দু কিন্তু আমার 5টা রয়েছে। দেখো 1 2 3 4 5
কটা শীর্ষবিন্দু রয়েছে? 5টা শীর্ষবিন্দু রয়েছে। এবং আমি শর্তটা কি বললাম, সবগুলো গিয়ে আরো একটা শীর্ষবিন্দুতে গিয়ে মিলবে। অর্থাৎ দেখো এই যে সবগুলো আছে, এই সবগুলো কিন্তু গিয়ে এই ওপরে গিয়ে একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে। তার মানে ওপরে আর একটা আমার শীর্ষবিন্দু আছে। অর্থাৎ আমার টোটাল শীর্ষবিন্দু কটা? 6টা। কি করে হলো? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যত ভুজাকার বলবে তার সাথে যোগ 1 করলে আমি শীর্ষবিন্দু পাবো। যদি ত্রিভুজাকৃতি বলতো তাহলে যোগ 1 অর্থাৎ 4টা শীর্ষবিন্দু। যদি ষড়ভুজাকার বলতো তাহলে 6 যোগ 1 অর্থাৎ 7টা শীর্ষবিন্দু। যদি চতুর্ভুজাকার বলতো তাহলে 4 যোগ 1 অর্থাৎ 5টা শীর্ষবিন্দু। এবার প্রশ্ন হচ্ছে যে এর ধার সংখ্যা কত? ধার সংখ্যা কতগুলো হবে? নিচে আমি কটা বাহু গুনলাম, কটা ধার গুনলাম? নিচে 5টা ধার আমি অলরেডি গুনে নিয়েছি। নিচে আমার ধার রয়েছে 5টা। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে একটা একটা করে আমার বাহু উপরের দিকে উঠে গিয়ে মিলিত হয়েছে। তার মানে 5টা শীর্ষবিন্দু থেকে কটা বাহু উঠেছে? 5টা বাহু উঠেছে। তার মানে নিচে অলরেডি আমি ভূমির ক্ষেত্রে আমি 5টা বাহু পেয়েছিলাম, আবার প্রত্যেকটা বিন্দু থেকে একটা একটা করে উঠে 5টা পেলাম। তাহলে কটা পেলাম টোটাল ধার পেলাম 10টা। অর্থাৎ পঞ্চভুজাকার ত্রিপিরামিডের ধার সংখ্যা হচ্ছে 10। কি করে বার করতে হয়? এটার নিয়ম একই রকম। ধার সংখ্যার জন্য এক্ষেত্রে করতে হয় 5 গুণ 2। এক্ষেত্রে করতে হয় 5 গুণ 2। আমি আবারও বলে দিচ্ছি, শীর্ষবিন্দুর জন্য যোগ 1, পিরামিডের ক্ষেত্রে যতগুলো বাহু মানে যত ভুজাকার বলবে তার সাথে যোগ 1। যদি ধার সংখ্যা বের করতে বলে ইন্টু 2। এবারে আমি আসছি তল সংখ্যা। তল সংখ্যাও সেম। খেয়াল করে দেখো তল সংখ্যাটা কি হবে। এর তল কি? নিচে তো একটাই তল রয়েছে, নিচের তল সংখ্যা একটাই রয়েছে। এবার যেহেতু পঞ্চভুজাকার, দেখো এই বরাবর একটা তল উঠেছে, এই বরাবর একটা তল, আবার এই বরাবর একটা তল, এই বরাবর একটা তল এবং এই বরাবর একটা তল, অর্থাৎ 5টা তল। 1 2 3 4 5 এবং নিচে একটা, 6টা। তাহলে তল সংখ্যা কত হচ্ছে? 6। তাহলে আমি প্রথম থেকে আবারও বলছি, পিরামিডের ক্ষেত্রে তল সংখ্যা আর শীর্ষবিন্দু সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? যত ভুজাকার বলে তার সাথে যোগ 1। তল সংখ্যাও তাই এবং শীর্ষবিন্দু সংখ্যাও তাই। এবার যদি বলে ধার সংখ্যা কত, তাহলে ইন্টু 2। ব্যাস, এটা হলো পিরামিডের ক্ষেত্রে। প্রিজমের ক্ষেত্রে বলে দিয়েছি, এটা আসলে পিরামিডের ক্ষেত্রে। এবার যদি শঙ্কু দেয়, শঙ্কু তো দেখে বোঝা যাচ্ছে, দুটো তল থাকে, এগুলো তোমরা পড়ে এসছো। একটা সমতল, নিচেরটা সমতল এবং চারপাশেরটা হয় বক্রতল। শীর্ষবিন্দু একটি মাত্র শীর্ষবিন্দু। এবং ধার সংখ্যা বলতে গেলে এর ধার সংখ্যা নিচে কিন্তু কোন রকম সেভাবে ধার সংখ্যা সেভাবে বলা যায় না। তার কারণ এই যে তলটা সেটা হচ্ছে বক্রতল থাকে। ছবিতে দেখে মনে হচ্ছে এটা ধার সংখ্যা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ধার না। এটা কিন্তু এইভাবে থাকে, বক্রতল হিসেবে থাকে। কাজে এখান থেকে আমি ধার সংখ্যা কি করে পাওয়া সম্ভব নয়। এবারে আমি এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোশ্চেন আছে? এই ধরনেরই সবগুলো কোশ্চেন আছে। কি না, শীর্ষবিন্দুর সংখ্যা কত, তল সংখ্যা কত, ধার সংখ্যা কত, বা একটা ত্রিভুজাকার পিরামিডের ছবি আঁকতে বলতে পারে, বা বলতে পারে যে একটি ত্রিভুজাকার পিরামিডের হয়তো ছবি দিয়ে তোমাকে সবকিছু বের করতে বললো, চিহ্নিত করতে বললো, তাহলে চিহ্নিত করতে হবে। এই তো হলো অবস্থা। বা এরকম যদি তোমাকে দিতে বলতো, এরকম একটা ছবি দিয়ে বলতে পারে যে এখান থেকে আয়তঘনক বা ঘনক অঙ্কন করা সম্ভব কিনা, তাহলে সেটা বলতে হবে। বা এরকমই ত্রিভুজের পিরামিডের ক্ষেত্রে দিতে পারে, একটা ছবি দিয়ে বলবে যে এখান থেকে পিরামিড গঠন করা সম্ভব কিনা, তাহলে সেটা তোমাদেরকে দেখে করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের চ্যাপ্টার 11। এছাড়া তোমাদের চ্যাপ্টার 11-এ সেরকম কিছু নেই, যা ছিল সব তোমরা অলরেডি করে এসছো। তো আমি এরপরে সরাসরি তোমাদের রেখাংশ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাতে যাচ্ছি। একবারে দুটো চ্যাপ্টার করাচ্ছি, দুটোই জ্যামিতিক চ্যাপ্টার, খুব সহজ। এটা তো কিছুই নেই। রেখাংশ চ্যাপ্টারটা একটুখানি বুঝিয়ে আমি সেখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয় সম্বন্ধে আলোচনা করছি। ঠিক আছে, চ্যাপ্টার 14 অর্থাৎ চ্যাপ্টার 14-এ তোমাদের যেটা রয়েছে রেখাংশ এবং রশ্মি, অর্থাৎ লাইন সেগমেন্ট এবং রেখার ইংলিশ নাম লাইন, রেখাংশের ইংলিশ নাম লাইন সেগমেন্ট এবং রশ্মির ইংলিশ নাম রে। কি রয়েছে চ্যাপ্টারটাতে আমি ধীরে ধীরে সম্পূর্ণটা বোঝাচ্ছি। যে ধরনের যে কটা টপিক রয়েছে আমি সবগুলোকে তোমাদেরকে এখানে বোঝাচ্ছি। দেখো, প্রথমে রয়েছে রেখা, যেগুলো তোমরা অলরেডি জেনে এসছো। রেখা কাকে বলে? এমন একটা সোজা বা স্ট্রেট লাইন যার দুদিকে কোনো লিমিট নেই, অর্থাৎ কোনো সীমা নেই, অসীম সীমা অবধি তারা বিস্তৃত করতে পারে। যার দুদিকে যে ততদূর খুশি তাদেরকে বাড়ানো যায় তাকে বলা হয় রেখা। এই জন্য রেখার কিন্তু ছবি এঁকে দুই সাইডে আমাদেরকে একটা অ্যারো সাইন বা তীর চিহ্ন দিতে হয়, নইলে কিন্তু আমাদের নাম্বার কেটে দেয় পরীক্ষার সময়। ইভেন এই রেখাটাকে যখন আমরা ডিনোট করবো,
ধরো এখানে নাম দিলাম আমি একটা এ এবং বি, এটা হয়তো একটা রেখার নাম, এবং যখন সেটাকে আমি ডিনোট করবো তখন কিন্তু আমাদের লেখার সময় লিখতে হবে এ বি, এবং ওপরে এই চিহ্নটা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ এ বি দিয়ে ওপরে একটা দাগ, এপাশে অ্যারো ওপাশে অ্যারো, দুই পাশে দুটো অ্যারো দিতে হবে। তার কারণ এই অ্যারো দিয়ে আমি বোঝাবো যে এটা রেখা। একই জিনিস এবারে আসছি আমি রেখাংশতে বা লাইন সেগমেন্টে। লাইন সেগমেন্টে কি হয়, দুটো ফিক্সড পয়েন্টের মাঝখানে, দুটো ফিক্সড দশমিক বা পয়েন্ট বা লিমিটের মাঝখানে যখন একটা রেখা টানা হয় তখন তাকে বলা হয় রেখাংশ, অর্থাৎ রেখার একটা নির্দিষ্ট অংশ। এই রেখার মধ্যে যদি আমি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট দিয়ে দিই তাহলে কি হবে, ওটা লিমিট হয়ে যাবে, সীমিত হয়ে যাবে। তাই জন্য রেখাংশ কি হয়, একটা সীমিত বা লিমিটেশন থাকে, দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী যে লাইন বা সোজা স্ট্রেট লাইন তাকে বলা হয় রেখাংশ বা লাইন সেগমেন্ট। এক্ষেত্রে এটাকে ডিনোট করা হয়, ধরো এটা এ এবং এটা বি পয়েন্ট, এক্ষেত্রে ডিনোট করা হয় এ বি, উপরে শুধুমাত্র একটা দাগ আর কিছু না, উপরে একটা দাগ থাকা মানে আমার এখানে বোঝাচ্ছে এটা রেখাংশ। রেখা রেখাংশের মধ্যে পার্থক্য আসতে পারে, যেটা তোমরা অলরেডি ক্লাস 4 এবং 5 দুটোতেই পড়েছো, 4এও পড়েছো 5এও পড়েছো, কাজে সেগুলোই পড়বে, বইয়ের মধ্যে আছে সেগুলো, 5 বইও আছে বা স্যাররাও তোমাদেরকে লিখিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো আছে সেগুলোই পড়বে। আমিও পরবর্তীতে সেই নোটটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এবারে যেটা আসছি সেটা হচ্ছে যে রশ্মি। রশ্মি বা রে কি জিনিস, রে বা রশ্মি মানে কি, আমরা কি বলতে, রে বলতে কোথা থেকে আমরা সেই কথাটা পাই, আলো, ন্যাচারালি লাইটের মধ্যে রে থাকে, সূর্য, সান রে বা সান বিম যেটাকে আমরা বলি, সান রে মানে কি, সূর্য থেকে একটা, সূর্য একটা ফিক্সড পয়েন্ট, সেখান থেকে আমাদের রশ্মিগুলো বেরিয়ে আসে, তার মানে এই একটা ফিক্সড পয়েন্ট থেকে চারিদিকে যদি রশ্মি বেরোয় যায় তাকে বলা হয় রশ্মি। মানে একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি অসংখ্য সরলরেখা বা একটা সরলরেখা যদি যেদিকে খুশি বেরিয়ে যায় সেগুলোকে বলা হয় রশ্মি। এখান থেকে এটা একটা রশ্মি হতে পারে, এটাও একটা রশ্মি, এটাও একটা রশ্মি, অর্থাৎ যার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, যার একদিকে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং আর একটা দিকে ও যতদূর খুশি যেতে পারে তাকে বলা হয় রশ্মি। রেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য আসতে পারে, রশ্মি আর রেখার মধ্যে পার্থক্য আসতে পারে। দেখো রেখা রশ্মি রেখাংশের মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে রেখাংশের কোনো নির্দিষ্ট সীমা থাকে না, সরি রেখার নির্দিষ্ট কোনো সীমা থাকে না, রেখাংশের দুটি নির্দিষ্ট সীমা থাকে, এবং যখনই আমি রশ্মিতে আসবো তাহলে একটি মাত্র নির্দিষ্ট সীমা থাকে, ঠিক আছে, একটি মাত্র নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট সীমা থাকে। অর্থাৎ রেখাংশের আর একটা পয়েন্ট হতে পারে, রেখাংশ যেহেতু কোনো নির্দিষ্ট সীমা নেই সেটাকে মাপা বা পরিমাপ করা সম্ভব নয়, রেখাংশর নির্দিষ্ট যেহেতু সীমা আছে তাই সেটাকে পরিমাপ করা সম্ভব। রেখা রশ্মিও কিন্তু পরিমাপ করা সম্ভব নয়, কারণ একটা বিন্দু থেকে যতদূর সম্ভব যতটা পারবে ও কিন্তু বিস্তার লাভ করে যাবে বা বিস্তৃত হতে থাকবে, তাই এটাও আমি পরিমাপ করতে পারবো না। এই গেল রেখা রেখাংশ রশ্মি। এর সাথে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিন্দু কাকে বলে। আমরা অলরেডি জেনে এসেছি বিন্দু কাকে বলে। বিন্দু, বিন্দু কি জিনিস, বিন্দু হচ্ছে যার শুধুমাত্র অবস্থান রয়েছে, অর্থাৎ কোন একটা জায়গায় ও শুধুমাত্র বসবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকে বলা হয় বিন্দু। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এটাও তোমরা পড়ে এসছো। দুটি রেখা, যদি দুটি রেখাকে ইচ্ছে মতো দুদিকে বর্ধিত করা হয়, এই একটা রেখা এই একটা রেখা, এটাকে এদিকে এদিকে দুই দিকে ইচ্ছে মতো বর্ধিত করলাম, এটাকেও ইচ্ছে মতো বর্ধিত করা হয়, যদি তারা কখনোই পরস্পরকে স্পর্শ না করে, অর্থাৎ দুজন দুজনকে টাচ না করে, তাহলে সেটাকে বলা হয় বা সেই রেখা দ্বয়কে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলা হয় বা প্যারালাল লাইন্স বলা হয়। এটাকে বলা হয় প্যারালাল লাইন, এর ইংলিশ নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন। এই গেল সমান্তরাল সরলরেখা। এবার সমান্তরাল সরলরেখাকে কি করে ডিনোট করা হয়, ধরো এটা এবি, এটা সিডি, তাহলে এ বি এই হলো সমান্তরাল সাইন, তারপর লিখবো সিডি, এই যে দুটো দাগ, এটাকে বলা হয় সমান্তরাল সাইন এবং সিডি। এবার প্রশ্ন রেতে কিন্তু আমি দেখাই যে রে মনে করো, এটা মনে করো ও বিন্দু, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি পয়েন্ট, তো না এগুলো রেখা। এবার রেখার ক্ষেত্রে আমি কি করে ডিনোট করব, ও এ, ওপরে তীর একদিকে, ওপরে দাগ দিয়ে একদিকে, কোন দিকে তীর হবে, যেগুলো দেখো ও থেকে, ওটা ফিক্সড পয়েন্ট, ও থেকে এর দিকে যাচ্ছে, তাই ও তীরটাও কিন্তু এইভাবেই থাকবে, ও বি তীর, ও সি তীর। কেউ যদি এক্ষেত্রে এইভাবে লেখে বি ও তীর, তাহলে কিন্তু এটা কেটে দেবে, কারণ এটা কিন্তু রেখা রশ্মি হলো না, কারণ এদিক থেকে এদিকে আসেনি, রশ্মিটা এদিক থেকে এদিকে গেছে, কাজে যেভাবে গেছে ছবিতে আমাকে সেভাবেই ডিনোট করতে হবে।
এই গেল আমার রশ্মি, বিন্দু, রেখাংশ, রেখা, সমান্তরাল, সরলরেখা। এবার এটার সাথে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে একদম দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে সমরেখ বিন্দু, একটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। একটা সমরেখ বিন্দু, একটা সমবিন্দু সরলরেখা। মনে রাখার খুব সহজ একটা উপায় রয়েছে। কি করে আমি মনে রাখবো আমি বলছি। আগে সংজ্ঞাটা বলি। সমরেখ বিন্দু কাকে বলে? যখন একটি সরলরেখার মধ্যে 3 বা ততোধিক বিন্দু অবস্থান করে, যখন একটি মাত্র সরলরেখার মধ্যে 3 বা ততোধিক বিন্দু অবস্থান করে, তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। কি করে মনে রাখবো সেবারে এবারে আসছি। দেখো, সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু অর্থাৎ প্রথমে রয়েছে সম, মাঝখানে রেখা, তারপরে বিন্দু। তাহলে আমি যদি এইভাবে মনে রাখার চেষ্টা করি, এটা আমার একটা নিজস্ব একটা ট্রিক মনে রাখার জন্য আমি বলছি। সম মানে সমস্ত বিন্দু যখন একটি মাত্র রেখার মধ্যে অবস্থান করে তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। সমস্ত বিন্দু যখন একটি মাত্র রেখার মধ্যে অবস্থান করে তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। যেমন দেখো, এখানে একটা রেখা আমি এঁকে রেখেছি যার মধ্যে এ বি সি অবস্থান করেছে। অ্যাকচুয়াল এটা মনে রাখার জন্য বললাম, কিন্তু যখন সংজ্ঞাটা বলবো তখন কিন্তু এটা বলবো না, তখন বলবো 3 বা ততোধিক, ন্যূনতম 3টে বিন্দু হতেই হবে। 3 বা ততোধিক বিন্দু যখন একটি সরলরেখার মধ্যে অবস্থান করে তখন তাকে বলা হয় সমবিন্দু, সমরেখ বিন্দু। তখন তাকে বলা হয় সমরেখ বিন্দু। এবারে আমি পরেরটাতে আসছি। পরেরটা আসছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা একই জিনিস, আমি ওইভাবে মনে রাখার জন্য পরে বলছি, আগে সংজ্ঞাটা বলছি। যখন আবারও মিনিমাম বা কমপক্ষে 3টে বিন্দু, 3টে সরলরেখা হতেই হবে। ও ক্ষেত্রে 3টে বিন্দু ছিল, এই ক্ষেত্রে 3টে সরলরেখা হতে হবে। যখন 3 বা ততোধিক সরলরেখা একটি মাত্র বিন্দুর মধ্যে দিয়ে বা একটি মাত্র বিন্দুর মধ্যে দিয়ে যায় তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। যেমন দেখো, এই একটা এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, ইএফ একটা সরলরেখা, সবগুলোই কিন্তু দেখো ও বিন্দুকে ছেদ করে গেছে বা ও বিন্দুর মধ্যে দিয়ে পাস করে গেছে। তাই জন্য এই সরলরেখাগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। তার মানে আমি মনে রাখার জন্য কি করব, একই রকম ভাবে মনে রাখবো যে সমস্ত সরলরেখা যখন একটি বিন্দুর মধ্যে দিয়ে যায়, সমস্ত সরলরেখা যখন একটি বিন্দুর মধ্যে দিয়ে যায় তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এটা মনে রাখার জন্য রাখবো। তুমি যখনই সংজ্ঞা বলবে তখন একই রকম ভাবে বলবো 3 বা ততোধিক সরলরেখা যখন একটি বিন্দুর মধ্যে দিয়ে যায় তখন তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এই হলো মেন, এই সংজ্ঞাগুলোই রয়েছে। এর ওপরেই ভিত্তি করে কিছু কোশ্চেন রয়েছে। কি ধরনের কোশ্চেন আছে আমি দুটো কোশ্চেন তোমাদেরকে কি ধরনের আসে সেভাবে বোঝাচ্ছি করে। দেখো, আমি দুটো ছবি অলরেডি বোর্ডের মধ্যে এঁকে রেখেছি। তোমাকে এই ধরনের দুটো ছবি দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখান থেকে যা যা চাইবে, হয়তো ছেদবিন্দু বের করতে বলতে পারে, বা কটা রেখাংশ আছে বের করতে বলতে পারে, কটা রেখা আছে বলতে পারে, কটা রশ্মি আছে বলতে পারে, ইভেন কটা সমান্তরাল সরলরেখা আছে কিনা সেগুলো বলতে পারে, বা কত জোড়া আছে সেগুলো বলতে পারে। আমি প্রথম যে ছবিটা আছে সেই ছবিটার নিচে কি কি চেয়েছে দেখো, সেই ছবিটার নিচে অলরেডি তোমাদের এখানে চেয়ে রেখেছে ছেদবিন্দু, রেখা এবং রেখাংশ। এই ছবিটাতে ছেদবিন্দু কি কি আছে দেখো তো, কোথায় কোথায় সরল রেখাগুলো ছেদ করেছে। দেখো, এ বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে, আর সি বিন্দুতে ছেদ করেছে। তার মানে ছেদ বিন্দু কি লিখবো, এ কমা বি কমা সি। এবার বলেছে রেখা। রেখা বলতে কি কি আছে দেখো, পি থেকে কিউ অবধি, এটা গোটাটা একটা রেখা, তাহলে পি কিউ, কমা টি থেকে এস অবধি গোটাটা একটা রেখা, তার মানে পি এস, কমা এম থেকে আর অবধি গোটাটা একটা রেখা, এম আর। এটা গেল রেখা, তাই তো? যদি এতটুকু লেখো কেটে দেবে, কেটে নাম্বার কেটে নেবে। কেন? কারণ আমি এখানে একটা রেখার উপরে রেখার চিহ্ন বা সাইন দিই, অর্থাৎ আমাকে রেখার চিহ্ন বা সাইন সেগুলো দিতে হবে। কি কি সেরকম সেগুলো সাইন? এই যে উপরের দাগ দিয়ে দুদিকে অ্যারো, উপরের দাগ দিয়ে দুদিকে অ্যারো, এই চিহ্নটা যদি না দিই আমার কিন্তু পরীক্ষার হলে নাম্বার কেটে নেবে। এরপরে আমি আসছি রেখাংশ। রেখাংশ বলতে দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে বলেছিলাম। দেখো, তার মানে এসি একটা রেখাংশ, এসি উপরে শুধুমাত্র দাগ, একই রকম ভাবে কমা এ বি কমা বিসি, এবং উপরে রেখাংশর যে চিহ্ন অর্থাৎ দাগ সেটা আমাকে দিতে হবে। ব্যাস, এই কোশ্চেনের উত্তর শেষ। এতটাই সহজ কোশ্চেন তোমাদের থাকে এই চ্যাপ্টার গুলো থেকে। আবার এই পরের ছবিটাতে আসছি। পরের ছবিটাতে দেখো কি বলেছে, একই রকম ভাবে ছেদ বিন্দু চেয়েছে। ছেদ বিন্দু বলতে
এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে, আর তো কোনো ছেদ বিন্দু এখানে নেই, তাহলে এখানে ছেদ বিন্দু কি কি হচ্ছে, এ আর ও, এই দুটো ছেদ বিন্দু এখানে আমরা পাচ্ছি। তারপরে বলেছে রেখা, রেখা কি কি আছে দেখো, ইবি একটা রেখা, ডিসি একটা রেখা, পি কিউ একটা রেখা। তার মানে রেখা আছে পি কিউ কমা ইবি কমা ডিসি। এবারে আসছি আমি রশ্মিতে, তার আগে আমি সমান্তরাল সরলরেখাটা করব। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে সমান্তরাল সরলরেখা কোনটা, ইবি আর ডিসি। তার মানে আমি কিভাবে লিখবো, এখানে ইবি রেখা চিহ্ন, তারপর সমান্তরাল চিহ্ন কার সাথে, ডিসির সাথে, এই যে ডিসি। এইভাবে আমি সমান্তরাল সরলরেখাটাকেও দেখিয়ে দিলাম। এবারে আমাকে বলেছে রশ্মি দেখাতে হবে। তাহলে রশ্মি কি, দেখো এ যদি একটা বিন্দু ধরি আমি, এ বিন্দু থেকে কটা রশ্মি বেরিয়েছে, এ ডি একটা বেরিয়েছে, এ কিউ একটা বেরিয়েছে, এ সি একটা বেরিয়েছে, তাই তো। তাহলে আমি এখান থেকে কি কি রশ্মি পাচ্ছি, এ কিউ কমা এ ডি কমা এ সি, সবগুলোর উপরে রশ্মির চিহ্ন। এরপরে এটা এ বিন্দু থেকে গেল, এবার আরেকটা বিন্দু আছে ও, ও থেকেও তাই দেখো, ও বি, ও পি এবং ও ই। তার মানে কমা দিয়ে ও বি, ও পি, কমা ও ই, এই তো তিনটে বেরিয়েছে, এটা তিনটের উপরেও আমার রশ্মি চিহ্ন। ব্যাস, এই তো হলো অঙ্ক। এই ধরনেরই তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং যেগুলো খুবই সহজ, আশা করি তোমরা সবাই সেগুলোকে পারবে। ঠিক আছে, তো চ্যাপ্টার 14ও মোটামুটি ভাবে শেষ। পরবর্তীতে কোষে দেখি গুলো যখন শুরু করবে তখন কিছু অঙ্ক প্রবলেম হলেও হতে পারে, সেগুলো সলভ করার জন্য আমি আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এতটুকুই, সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো, থ্যাংক ইউ।